হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসওই 9 অ্যান্ড 10। কেমন আছো তোমরা? কেমন আছে তোমাদের পড়াশোনা? আশা করছি সবাই ভালো আছো। পড়াশোনা খুব ভালো জমিয়ে চলছে। গ্রামারে অনেকের একটু সমস্যা আছে, তাই না? তো সেই সমস্যা দূর করতে আজকে আমরা গ্রামারের একটা খুব ইন্টারেস্টিং টপিক এবং খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু আলোচনা করব। যারা তোমরা এবছর মাধ্যমিক দেবে, মাধ্যমিকে প্রতি বছরই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা জয়নিং এর মধ্যে একটা পড়ে। তো গত বছর জয়নিং পড়েছিল, তো এবছর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস পড়ার খুবই একটা চান্স আছে। তো তার জন্য আমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জানার আগে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র সেন্টেন্স যেগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তাই বেশি কথা না বলে চলো জানা যাক সেন্টেন্স কি, সেন্টেন্স কয় প্রকার, কি কি। আচ্ছা, সেন্টেন্স জানার আগে, টাইপস অফ সেন্টেন্স জানার আগে আমরা জেনে নিই সেন্টেন্স কি। তো ছোটবেলা থেকে আমরা যেটা জেনে আসছি যে অনেকগুলো ওয়ার্ড যখন পাশাপাশি আমরা বসাচ্ছি এবং যখন সেটা বক্তার মনের ভাব প্রকাশ করছে তখন তাকে আমরা সেন্টেন্স বলছি, তাই তো? যেমন ধরো আমি বললাম আই একটা সেন্টেন্স, আই একটা ওয়ার্ড, আই ওয়ান্ট একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, আই ওয়ান্ট টু ইট একটা ওয়ার্ড, তারপর ধরো বিরিয়ানি একটা ওয়ার্ড। তাহলে এইটার মানে কি বোঝাচ্ছে? আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে চাই। তাহলে এখন এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে আমার মনের ভাবটা প্রকাশ পাচ্ছে যে আমি বিরিয়ানি খেতে চাইছি। তাহলেই এটাকে আমরা কি বলতে পারছি? এটাকে আমরা বলতে পারছি সেন্টেন্স। এবারে সেন্টেন্স হওয়ার আগে আরও কিছু স্টেজ আসে, সেই স্টেজের মাধ্যমে কিন্তু সেন্টেন্সটা হয়। আমরা এটা জেনে নিয়ে তারপরে হচ্ছে টাইপস অফ সেন্টেন্সে যাচ্ছি। তাহলে প্রথম স্টেজ কি? প্রথম স্টেজ হলো যখন মানুষ, আগেকার মানুষ, যখন আমরা ইতিহাসে পড়েছি যে আদিম সময়ে মানুষ কিন্তু কথা বলতে পারতো না। মানুষ বিভিন্ন রকমের সাউন্ড করতো, বিভিন্ন রকমের আওয়াজ উৎপাদন করতো। তো তখন তারপরে ধীরে ধীরে মানুষ কিন্তু কথা বলা শিখলো। তাহলে এই যে মানুষের এখানে একটা ভোকাল কর্ড আছে, যেখানে আমাদের একটা ভোকাল কর্ড আছে, এই ভোকাল কর্ড থেকে আমরা যা কিছু বার হয় সেটাই হলো সাউন্ড। ভোকাল কর্ড থেকে যে কোনো আওয়াজ যেটা বার হচ্ছে সেটাই হলো সাউন্ড। এবার এই সাউন্ড যেমন আ উ এইগুলো আমরা যখন বলছি, এগুলো প্রত্যেকেই কিন্তু একটা সাউন্ড। এবারে সাউন্ডটাকেই যখন আমরা খাতাতে লিখছি, ঠিক আছে, বা যে কোনো জায়গায় লিখছি, তখন সেটাকে আমরা বলছি লেটার। তখন কি বলছি সেটাকে? তখন সেটাকে আমরা বলছি লেটার। তাহলে সাউন্ড থেকে লেটার তৈরি হচ্ছে। এবারে যেমন প্রতিটা ভাষায় কিন্তু আলাদা আলাদা লেটার আছে। যেমন ধরো আমাদের ইংলিশে এ বি সি এরকম লেটার আছে, বাংলায় অ আ হস্য এগুলো লেটার আছে। এবার এই লেটার থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হলো ওয়ার্ড। লেটার থেকে কি তৈরি হচ্ছে? ওয়ার্ড। যেমন ধরো বি একটা লেটার, এ একটা লেটার, এল এল একটা লেটার। তাহলে কি হচ্ছে? বল তৈরি হচ্ছে। বল একটা বস্তুকে বোঝাচ্ছে, একটা কিছুকে ইঙ্গিত করছে, তখন সেটাকে আমরা বলছি ওয়ার্ড। এবার এই ওয়ার্ডের পরে যেটা চলে আসছে সেটা হচ্ছে ফ্রেজ। ওয়ার্ডের পরে আমরা সেন্টেন্সটা শিখেছি, কিন্তু ওয়ার্ডের পরে যেটা আসে সেটা হলো ফ্রেজ আসে। ওয়ার্ডের পরে ফ্রেজ আছে। ফ্রেজ কি? ফ্রেজ হলো আ গ্রুপ অফ ওয়ার্ডস, এক শব্দ সমষ্টি বলতে পারি, যেখানে সাবজেক্ট ভার্ব এগুলো কিছু থাকবে না, জাস্ট কয়েকটা শব্দ থাকবে এবং সেটাকে যদি একটা সিঙ্গেল আইডিয়াকে রিপ্রেজেন্ট করে তখন সেটাকে আমরা বলতে পারি সেটা হলো একটা ফ্রেজ। যেমন ধরো নাইট, NIGHT, নাইট মানে কি আমরা জানি? নাইট মানে আমরা জানি রাত। কিন্তু এই নাইটের আগে যদি আমরা অ্যাট বসিয়ে দিই তাহলে হয়ে যায় অ্যাট নাইট। এর মানে কি হয়ে গেল? এর মানে হয়ে গেল রাতে। তাহলে এটা ছিল রাত, আর অ্যাট নাইট মানে যখনই অ্যাট বসাচ্ছি হয়ে গেল রাতে। তাহলে এই যে নাইট, এটাকে আমরা বলতে পারি এটা একটা ওয়ার্ড, আর অ্যাট নাইট যখন হচ্ছে এটাকে আমরা বলতে পারি ফ্রেজ। এবং রাতে এটা একটা সিঙ্গেল আইডিয়াকে বোঝাচ্ছে। তাহলে এবং দুটো শব্দ আছে, তাহলে দুটো শব্দ সিঙ্গেল আইডিয়া, সেটাকে ফ্রেজ। ফ্রেজের পরে যেটা আসে সেটা হলো ক্লজ। ফ্রেজের পরে যেটা আসে সেটাকে আমরা বলি ক্লজ। এবারে ক্লজ কি? ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। মানে কি? ক্লজ হলো একটা শব্দ সমষ্টি, ফ্রেজও শব্দ সমষ্টি, কিন্তু ফ্রেজে কি আছে? ফ্রেজে কোনো সাবজেক্ট ভার্ব নেই, কিন্তু ক্লজ হতে গেলে দুটো হচ্ছে আমার শর্ত আছে। একটা হলো এতে একটা সাবজেক্ট থাকতে হবে এবং দ্বিতীয় হলো এতে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে।
নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব কি? তাহলে ফাইনাইট ভার্ব, ধরো আমি এখানে একটা সেন্টেন্স লিখেছিলাম, আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি, এই যে সেন্টেন্সটা লিখেছিলাম, এখানে দুটো ভার্ব আছে, ঠিক আছে? এখানে কটা ভার্ব আছে? দুটো ভার্ব আছে। একটা হলো ওয়ান্ট একটা ভার্ব, একটা হলো টু ইট, এটা আর একটা ভার্ব। তাহলে এটা হলো 1 নাম্বার ভার্ব, এটা হলো 2 নাম্বার ভার্ব। এবারে আমি যদি আইটার বদলে লিখি মাই ফ্রেন্ড, ধরো আমি লিখলাম যে আমি বিরিয়ানি খেতে চাইছি না, আমার বন্ধু বিরিয়ানি খেতে চাইছে, তখন মাই ফ্রেন্ড দিয়ে যখন এই সেন্টেন্সটা করব, তখন এই ওয়ানটা ওয়ান্স হয়ে যাবে। কেন? কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ওয়ানটা কি হয়ে যাবে? ওয়ান্স হয়ে যাবে। কিন্তু এই যে টু ইটটা, এই টু ইটই থাকবে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে? মাই ফ্রেন্ড ওয়ান্টস টু ইট বিরিয়ানি। তাহলে আমি যখনই একটা পার্সন চেঞ্জ করছি, মানে আই ফার্স্ট পার্সন ছিল, যখনই থার্ড পার্সনে যাচ্ছে, কি হচ্ছে? এই যে ভার্ব, 1 নম্বর যে ভার্বটা আমরা আইডেন্টিফাই করলাম, সেটার পরিবর্তন হচ্ছে, 2 নম্বর ভার্বের পরিবর্তন হচ্ছে না। এখন আমি মনে করো এটাকে আমি পাস্ট টেন্সে লিখবো, আমার বন্ধু আগে বিরিয়ানি খেতে চেয়েছিল, এখন চাইছে না। তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে মাই ফ্রেন্ড ওয়ান্টেড টু ইট বিরিয়ানি। যখনই আমরা প্রেজেন্ট থেকে পাস্ট টেন্স করলাম, তাহলে 1 নম্বর ভার্ব ওয়ান্ট, এটা ওয়ান্টেড হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম কি, ফার্স্ট সেন্টেন্স ছিল আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি, পার্সন চেঞ্জ করে আই থেকে মাই ফ্রেন্ড করলাম, হয়ে গেল মাই ফ্রেন্ড ওয়ান্টস টু ইট বিরিয়ানি। যখন আমরা টেন্সটাই চেঞ্জ করে দিলাম, হয়ে গেল মাই ফ্রেন্ড ওয়ান্টেড টু ইট বিরিয়ানি। তাহলে দেখো দুটো সেন্টেন্স, দুটো ভার্ব যদি আমরা লক্ষ্য করি, ফার্স্ট 1 নাম্বার যে ভার্বটা আছে ওয়াট, এটা যখনই আমরা পার্সন এবং টেন্স চেঞ্জ করছি, সাথে সাথে ভার্বটারও পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং যখন কিন্তু টু ইট যে ভার্বটা, এটার কখনোই পরিবর্তন হচ্ছে না। যখনই পার্সন এবং টেন্স অনুযায়ী ভার্বটার পরিবর্তন হচ্ছে, তখন তাকে আমরা বলছি ফাইনাইট ভার্ব। এবং যখন এই ভার্বের পরিবর্তন ঘটছে না, তখন সেইটাকে আমরা বলছি নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কি বোঝা গেল আশা করছি। তাহলে ফাইনাইট ভার্ব কি? যখন টেন্স এবং পার্সন অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে, তখন সেটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। যেমন একটা KNOW, নো, নো, নিউ, নোন, এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে ক্লজ হতে গেলে এর একটা সাবজেক্ট লাগবে, এর একটা ফাইনাইট ভার্ব হতে হবে। যেমন ধরো আই নো আ ম্যান, ধরো উদাহরণ দিলাম, আই নো আ ম্যান। তাহলে আই নো আ ম্যান, এখানে দেখো এখানে একটা সাবজেক্ট আছে আর এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে এই দুটো, এইটাকে আমরা বলতে পারি ক্লজ। একটা ক্লজ হলো সেন্টেন্সের একটা পার্ট। এবারে এই ক্লজের মধ্যে দুটো ক্লজ হয়, ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়, ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হলো আমাদের কোঅর্ডিনেট ক্লজ। তো এই 3 প্রকার ক্লজও আছে। কেন আমরা এগুলো আলোচনা করলাম? কারণ যখনই আমরা সেন্টেন্স আলোচনা করব, সেন্টেন্সের টাইপ আলোচনা করব, তখনই কিন্তু এগুলো আমাদের কাজে আসবে। তাহলে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? চলো, তাহলে ক্লজকে আমরা কটা ভাগে ভাগ করলাম? 3টে ভাগে ভাগ করলাম। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বা এটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা এটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, আমি পিসি লিখলাম। আর একটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এটার আর একটা নাম হচ্ছে মেন ক্লজ। হ্যাঁ, মেন ক্লজ। আর একটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, বা এটাকে আমরা অনেক সময় সাবঅর্ডিনেট ক্লজ বলি। আর একটা হলো আমাদের কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি? যে ক্লজ সেন্টেন্সে নিজে নিজেই স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে, তাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, আই নো আ ম্যান হু ইজ ভেরি অনেস্ট। আই নো আ ম্যান হু ইজ ভেরি অনেস্ট। দেখো তো, এই সেন্টেন্সে দুটো ক্লজ আছে। কিভাবে বুঝবো দুটো ক্লজ আছে? একটা হচ্ছে সাবজেক্ট পেয়ে গেলাম, নো একটা ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। সেন্টেন্সটা এখানে শেষ হচ্ছে, মানে এটা অবজেক্ট, তাহলে এইটুকু আমরা বলতে পারি এটা একটা ক্লজ। আবার হু ইজ ভেরি, ইজটা আলাদা একটা ফাইনাইট ভার্ব, আর হুটা এখানে সাবজেক্ট হিসাবে কাজ করে যাচ্ছে, ভেরি অনেস্ট বাকি অংশ। তাহলে এখানে একটা ক্লজ, তাহলে দুটো ক্লজ আছে। একটা কি ক্লজ?
একটা হচ্ছে আই নো আ ম্যান, এই একটা ক্লজ। আর একটা কি ক্লজ? আর একটা হচ্ছে হু ইজ ভেরি অনেস্ট, এইটা একটা ক্লজ। এবারে প্রিন্সিপাল ক্লজ কি? যখন সেন্টেন্স নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো ক্লজের সাহায্য চাইছে না। ধরো এখানে হু ইজ ভেরি অনেস্ট এটা নেই, আমি জাস্ট বলছি আই নো আ ম্যান, আমি একটি মানুষকে চিনি। তাহলে এখানে সেন্টেন্সটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, এর 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 উপর নির্ভর করতে হচ্ছে না, তাহলে এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। কিন্তু ধরো আমি মনে করো আই নো আ ম্যানটা নেই, শুধু আছে হু ইজ ভেরি অনেস্ট। তাহলে যদি বলি কাউকে হু ইজ ভেরি অনেস্ট, তাহলে বা এটা না লিখে জাস্ট লিখি হু ইজ ভেরি অনেস্ট, তাহলে মানেটা দাঁড়ায় কে খুব সৎ। তার মানে কি এই সেন্টেন্সটা তখন পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছে না। একে যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হয় তাহলে কি হচ্ছে, আই নো আ ম্যান এই সেন্টেন্সটা আমাকে লিখতেই হচ্ছে, এই পুরো অংশটা এর উপরে হচ্ছে নির্ভর করে আছে। তাহলে যখনই সেন্টেন্স নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তখন আমরা বলি তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যখন সেন্টেন্স প্রিন্সিপাল ক্লজের উপর প্রিন্সিপাল ক্লজের সাহায্যে সেন্টেন্সের অর্থ প্রকাশ করে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটো হচ্ছে ক্লজ আছে। তো এই দুটো হচ্ছে ক্লজ আমাদের জানতে হবে। কোঅর্ডিনেট এখন আমাদের না জানলে হবে। কোঅর্ডিনেট হলো যখন দুটো প্রিন্সিপাল ক্লজ যখন হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত থাকে তখন তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। এটাও আমাদের লাগবে। তো আমরা সেন্টেন্সটা পড়তে পড়তে জানতে জানতে আমরা আরও ভালোভাবে এটা বুঝতে পারবো। তাহলে চলো এবারে আমাদের সেন্টেন্সের ব্যাপারটা জানা যায়। আমাদের গঠনগত দিক থেকে সেন্টেন্সকে দুইভাবে আমরা ভাগ করি, একটা হলো অর্থগত দিক থেকে, একটা হলো গঠনগত দিক থেকে। অর্থগত দিক থেকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়, যেটা আমরা ভয়েস বা ন্যারেশন পড়ার সময় শিখেছি। কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। কিন্তু আমাদের গঠনগত দিক থেকে সেন্টেন্সকে আমরা 3টে ভাগে ভাগ করি। কি কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। জেনারেলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গঠনগত অর্থগত দুটোই আমাদের প্রয়োজন, কিন্তু বেশিরভাগ আমাদের গঠনগত দিক থেকে দেয়, এবং আজকে আমাদের আলোচনার বিষয় গঠনগত দিক থেকে সেন্টেন্সের ভাগ। তাহলে গঠনগত দিক থেকে আমরা সেন্টেন্সকে 3টে ভাগে ভাগ করছি, যার মধ্যে প্রথম যে ভাগ সেটা হলো সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স কি বলছে দেখো, বলছে যে সকল বাক্যে একটিমাত্র সাবজেক্ট অর অবজেক্ট থাকে এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকেই সিম্পল সেন্টেন্স বলা যায়। তাহলে খুব সহজভাবে আমরা জানলাম যে সাবজেক্ট থাকবে একটা এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এবার এই ফাইনাইট ভার্বটা কি সেটা আমরা জানলাম। তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যখন থাকবে তখন তাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। এর স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, বা কমপ্লিমেন্ট বা অবজেক্ট বা অন্যান্য কিছু থাকবে, কিন্তু সাবজেক্ট ফাইনাইট ভার্ব এই দুটো কিন্তু মেন থাকলেই সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। যেমন এক্সাম্পল দেখো, শি রোট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল। সি সাবজেক্ট, রোট ফাইনাইট ভার্ব। ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি। ইন্ডিয়া ইজ হয়ে গেল। হিয়ারিং দ্য বুম অফ থান্ডার শি ওয়াজ স্টার্টলেড। এই যে হিয়ারিং দ্য বুম অফ থান্ডার, এই হিয়ারিংটা হলো কিন্তু একটা পার্টিসিপাল, কিন্তু এটা একটা নন ফাইনাইট ভার্ব। দ্য বুম অফ থান্ডার, ঠিক আছে, এইটা কিন্তু হলো শি ওয়াজ স্টার্টলেড, তাহলে এইটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। দে ট্রাইড টু সলভ দ্য প্রবলেম। দে সাবজেক্ট, ট্রাইড ফাইনাইট ভার্ব। টু সলভটা আবার কিন্তু নন ফাইনাইট ভার্ব, কিন্তু ফাইনাইট ভার্ব একটা আছে এখানেও দেখো, এটা কিন্তু প্রিন্সিপাল, এটা নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে নাও পারে, সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদের দেখতে হবে সাবজেক্ট একটা আছে আর ফাইনাইট ভার্ব একটা আছে কিনা। সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা থাকলেই সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। আশা করছি বোঝা গেল। এরপরে যেটা আসছে সেটা হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। 2 নম্বরে যেটা আসছে সেটা হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি? একটি কমপ্লেক্স সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যার মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে ক্লজের ব্যাপারটা তো জানলাম, প্রিন্সিপাল ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কিও জানলাম। যদি তোমরা ক্লজের উপরে একটা বিস্তারিত বা ডিটেলস ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমরা ক্লজের উপরে কিন্তু একটা ডিটেলস ক্লাস নিয়ে আসবো। আর মাধ্যমিকে যেহেতু ক্লজ থেকে সরাসরি কোনো প্রশ্ন পড়ে না, মানে ক্লজের উপর থেকে কোনো প্রশ্ন পড়ে না, কিন্তু হ্যাঁ জয়নিং বা ট্রান্সফরমেশন করতে গেলে ক্লজের জানার প্রয়োজন আছে আমাদের।
তো তোমরা যদি ডিটেলড কোনো ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা তাহলে ক্লজের উপর একটি ক্লাস আনবো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যার মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকছে এবং একটি বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকছে। এবারে মনে রাখতে হবে যে এই যে উপায়গুলো, এবার এই প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ মনে রাখবে সবসময় সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়। এটা হলো একটা মনে রাখার বিষয়। সাবঅর্ডিনেট ক্লজ কীভাবে বুঝবে যে সাবঅর্ডিনেট ক্লজ, সেটা তো একটা তোমাদেরকে আমি বলে দিলাম যে মানে অনুযায়ী যে প্রিন্সিপাল ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে, সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করবে, সেটা তো বুঝে রাখার বিষয়। কিন্তু একটা শর্টকাট ট্রিক হলো যে সাবঅর্ডিনেট ক্লজ সবসময় সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়। সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়। এবারে সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো, এই যে আমি একটা চার্ট দিয়েছি, এইগুলো হলো সাবঅর্ডিনেট কনজাংশন। যখনই একটা সেন্টেন্স এইগুলো দিয়ে শুরু হচ্ছে, যখন একটা ক্লজ এই কনজাংশনগুলো দিয়ে শুরু হচ্ছে, তখনই চোখ বন্ধ করে বলতে পারো এটা সাবঅর্ডিনেট কনজাংশন বা সাবঅর্ডিনেট ক্লজ। কি সেই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো? ইফ আছে, সিন্স আছে, অ্যাজ আছে, হোয়েন আছে, অলদো আছে, ফাইল আছে, আফটার আছে, বিফোর আছে, আনটিল আছে, বিকজ আছে। ঠিক আছে, আই স আ ওয়াবুব, শর্টকাট এই দেখো, আই স আ ওয়াবুব, এইটা হলো শর্টকাট। এই আই স বা ওয়াবুব অর্থাৎ ইফ, সিন্স, অ্যাজ, ওয়েন, অলদো, ভাইল, আফটার, বিফোর, আনটিল, বিকজ, এগুলো দিয়ে যখনই শুরু হচ্ছে তখন আমরা সেই ক্লজটা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে আমরা বুঝে যাবো সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ আছে, তখন সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। যেমন দেখো, দিস ইজ দ্য বয় হু সেভ মাই লাইফ, এই যে দিস ইজ দ্য বয়, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। হু সেভ মাই লাইফ, এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এই যে কানেকশন, তাহলে যখন একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ থাকছে তখনই সেটাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স। তখনই সেটাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স। তারপর দেখো, দো হি ওয়াজ পুয়ার, এবারে দেখো দো আছে, সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। হি ওয়াজ অনেস্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাহলে এটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আই হোপ একটা হলো, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। দ্যাট হি উইল বি সাকসেসফুল, দ্যাট দিয়ে দেখো শুরু হচ্ছে, তাহলে দ্যাট আছে মানে এই দ্যাট থাকা মানেও কিন্তু একটা সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এটাও কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্য বয় আর ইজ অ্যাবসেন্ট টুডে, এই দুটো অংশ মিলে দ্য বয় ইজ অ্যাবসেন্ট টুডে, এই দুটো মিলে একটা অংশ হচ্ছে, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ, বাকিগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এইটাকে আমরা বলতে পারি কমপ্লেক্স সেন্টেন্স। তো এই ছিল কমপ্লেক্স সেন্টেন্স। আশা করছি বুঝতে পারলে, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তারপরে আমরা যেটাই চলে যাব, তারপর হলো কম্পাউন্ড সেন্টেন্স। না, কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্স যখন দুটো প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকবে, দুটো প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকবে, তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকলে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এবারে কোঅর্ডিনেটিং কনজাংশনের জন্য একটা রুলস হচ্ছে ফ্যান বয়েস। এই ফ্যান বয়েসগুলো হলো কোঅর্ডিনেট কনজাংশন, আরও কনজাংশনস আছে বাট এইগুলো মোস্ট ইউজেস বা আমরা শর্টকাট হিসেবে মনে রাখতে পারি। কিন্তু কি এ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, অয় ফর ইয়েট, এস ফর সো। তাহলে ফ্যান বয়েস এটা যদি মনে রাখি তাহলে এটা হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স থাকবে, মানে এই কনজাংশনগুলো যেখানে আছে সেটাকে তোমরা বলতে পারো কম্পাউন্ড সেন্টেন্স। কি? হি কেম অ্যান্ড হি কনকার্ড, তাহলে অ্যান্ড, গো দেয়ার সুন অর ইউ ওয়ন্ট বি এবল টু মিট হিম, অর, অথবা আছে আই ওয়াজ ইল সো আই কুড নট কাম, তাহলে সো আছে, তাহলে এইগুলো আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই ছিল, তাহলে আমরা একটা শর্টকাট বলতে পারি যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব এইটা যদি থাকে সিম্পল সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ যখন থাকবে কমপ্লেক্স সেন্টেন্স, এবং যখন প্রিন্সিপাল ক্লজ এবং মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন অবশ্যই থাকবে, তখন সেটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স, কম্পাউন্ড, এই হলো আমাদের শর্টকাট হিসাবে কিন্তু আমরা মনে রাখতে পারি।
ঠিক আছে, তাহলে আমরা সিম্পল সেন্টেন্স প্রিন্সিপাল ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেট ক্লজ, আর কম্পাউন্ড সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেটিং কনজাংশন আর প্রিন্সিপাল ক্লজ। এই শর্টকাটটা আমরা মনে রাখতে পারি। তো আশা করছি তোমরা বুঝতে পারলে এই ক্লাসটি। যদি বুঝতে পারো এবং ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও। কেমন লাগলো, কোনো ডাউট আছে কিনা কমেন্ট করে জানিও। তোমার যারা ক্লাসমেটস আছে, যারা মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছে বা যারা ক্লাস 9-এ পড়ছে, তাদের কাছে অবশ্যই এই ক্লাসের লিঙ্কটা পাঠিয়ে দিও। তাদেরকে আমন্ত্রণ জানিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আশা করছি তাদের অনেক উপকার হবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততদিন ভালো থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো।